আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের আরেকটি উজ্জ্বল নক্ষত্র। না ফেরার দেশে চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। দৃশ্যমান হবে প্রায় ৬ কিলোমিটার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন বলছে কর্তৃপক্ষ। রাস্তায় দেয়াল, ধামরাইয়ের কায়েত, পাড়াবাসীর হাট চলা, যানবাহন চলাচল বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, শীতের শুরুতেই অতিথি পাখির বিচরণে মুখর জাহাঙ্গীরনগর ক্যাম্পাস, দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ। নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের আরেকটি উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘদিন নানা রোগের সঙ্গে যুদ্ধ শেষে থামলেন নাট্যজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর ৬টা ৪০ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী যাকের। গত কয়েকদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৯৯ সালে ২১ পদকে ভূষিত হন তিনি। থিয়েটার আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি। প্রায় ৪ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন আলী যাকের। এছাড়া তার করোনা পজিটিভও ধরা পড়ে। নাট্যজন আলী যাকের জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে। শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে স্বৈর শাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডাক্তার মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন স্বৈর শাসক এরশাদের গুপ্ত বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন ডাক্তার মিলন। মিলন হত্যার ঘটনায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তীব্র গণজোয়ার সৃষ্টি হয়। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত রাজনৈতিক দল ও ছাত্র সমাজের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে। প্রবল গণজোয়ারের মুখে স্বৈরাচার এরশাদ অল্প কিছুদিনের মধ্যেই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেলাভিস্তায় মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দিয়েগো ম্যারাডোনা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যারাডোনাকে সমাহিত করা হয়। এর আগে প্রিয় তারকাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরা। তাই করোনা ভাইরাসের ভীতি উপেক্ষা করে জড়ো হন হাজারো মানুষ। গাদাগাদি করে লাইনে দীর্ঘ হয়েছিল প্রায় ৩ কিলোমিটার। তবে অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে আর্জেন্টিনা। মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। ১০ ডিসেম্বরের মধ্যেই বাকি দুটি স্প্যান বসানোর কথা রয়েছে। এরই মধ্যে দিয়ে ৬ কিলোমিটার সেতুর পুরোটাই দৃশ্যমান হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে স্বপ্নের পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে ইস্পাতের কাঠামো। ১১ ও ১২ নম্বর পিয়ারে ৪০তম স্প্যান 2E এবং সবশেষ ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যান 2F বসানো হবে। আর এর মধ্য দিয়ে শেষ হবে স্প্যান বসানোর কাজ। সেতুর ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১০৪১টির বেশি বসানো হয়েছে। আর ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে ১৫০০টির বেশি। ৪০ নম্বর বসবে ফার্স্ট উইকে ডিসেম্বরের, আর ওটা বসবে সেকেন্ড উইকে। এরকম একটা আমাদের পরিকল্পনা আছে। এক্স্যাক্টলি ডেট পরে জানা যায়। স্বপ্নের সেতুর দৃশ্যমান এই বাস্তবতায় দারুণ খুশি পদ্মা পাড়ের মানুষ। পুরো পদ্মা সেতু এখন আমাদের স্বপ্নের ভিতরে আসছে। আমাদের অনেক ভালো উপকার হবে
রাস্তাঘাটে যানজট কমে যাবে, আমাদের বিকুমুরবাসী আরও উন্নয়ন হবে। ওপারের মানুষ এপারের মানুষ ওপার এপারে আওয়া যাওয়া করতে পারবো, সবারই আনন্দ লাগতেছে। দেশে এটাই প্রথম সেতু যার মূল আকৃতি দুতলা, উপরে সড়ক ও নিচে রেল লাইন। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এই সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। আর এর অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা পয়েন্টে। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC ও নদী শাসনের কাজ করছে সিনু হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাস্তায় দেয়াল তুলে বন্দী করা হয়েছে ধামরাইয়ের কায়েত পাড়াবাসীকে। বন্ধ যান চলাচল, হাঁটা চলা, এমনকি লাশ বের করার উপায় পর্যন্ত নেই এলাকাবাসী। দর্শক অপু খন্দকারের ক্যামেরায় এ বিষয়ে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকা জেলার ঐতিহ্যবাহী এলাকা ধামরাইয়ের কায়েতপাড়া। হিন্দু অধ্যুষিত এ মহল্লার রাস্তায় উঁচু দেয়াল তুলেছেন স্থানীয় প্রভাবশালী নাজিমউদ্দিন মঞ্জু। বিএনপির সময় যিনি ধামরাইয়ের পৌর মেয়র ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার এসে দেয়াল ভেঙে রাস্তা মুক্ত করলেও 6 বছর পর আরও উঁচু দেয়াল তোলেন সাবেক মেয়রের লোকজন। এরপর থেকে এক প্রকার গৃহবন্দী মহল্লার মানুষ। রেকুটি রাস্তা ছিল, কিছুদিন আগে এটা আপনার আটকে দিয়েছে একবারে। সেনাবাহিনীতে ধরে নেওয়ার পর আমাকে 300 ফুটের মধ্যে ভিতরে একটা রাস্তা দিল, রাইস মিলের ভিতরে। পরে আবুল মেয়র মঞ্জু সাহেব যাবি না এসে পরে রাস্তাটা আটকে দিল। আমরা একটা লাশ নিয়ে বাইরে পারতেছি না। আমাদের হিন্দু পরিবার তো অনেক কম, আর মুসলমানরা এই দিক যে আছে তারা সবাই গরিব। তারা কি করবো, তারা কোনো ওনাদের সাথে পারেও না। ওরা সাধু হয়ে থাকে, ওরা কিন্তু ভালো মাসের মুখ অস্মিতা থাকে। ও ভিতরে হলো জিলাপার পেস, সম্পদের মধ্যে বেজাল আছে। আমার সম্পদ দেখেন, কাগজপত্র দেখেন, আর অড্ডাও দেখেন। আমার থাকার জন্য, শান্তির জন্য আমি বসবাস করি। আমি পৌরসভার ট্যাক্স দিই, আমি কোনো বিচার পাইতাছি না। আমি একটা বিচার চাই। অনেক চেষ্টা করেও সাক্ষাৎ কিংবা ফোনে পাওয়া যায় না অভিযুক্ত দখলদারকে। ক্ষমতার জোরে তারা ক্ষমতার প্রভাবে 22 ফিটের রাস্তা এখন বন্ধ করে দেখেন 25 ফিটের দেওয়াল করে দিয়েছে। মানুষ তো অসুস্থ হইলেও নিয়ে যাওয়ার মতো কোনো কায়দা নাই, কিন্তু প্রশাসনের লোক বলেন কারো কোনো পদক্ষেপ নাই। এলাকার কাউন্সিলর বলছেন দখলকৃত রাস্তা উদ্ধারের কার্যক্রম চলছে। RS রেকর্ডীয় রাস্তা সরকারি রাস্তা সরকার উদ্ধার করে নেবে এবং সরকারের সাথে থেকে আমাদের যতটুকু করণীয় আমরা করব। দেয়ালে আটকে পড়া কায়েতপাড়া মাঝিপাড়ার মানুষের অভিযোগ, রাস্তা না দিয়ে উল্টো তাদেরকেই হুমকি দেওয়া হয় বিভিন্ন সময়। একটা রাস্তা আছে, রাস্তাটা সরকারি রাস্তাটা অনেকদিন ধরে বন্ধ করে রাখছে। তারা করলো কি হিন্দে ঘুরিয়ে গাড়িয়ে সরকারি রাস্তাটা দিল না। করেন হ্যাঁ, যদি 4 ডিসিম কিনা থাকে আর 4 ডিসিমের উপর দিয়ে তারা মেল বানিয়ে নিচ্ছে। আমরা কি আমার কথা কি আর তারা শুনে? পৌরসভার রাস্তা দখল করে তার উপর শক্ত দেয়াল তুলে দিয়ে ধামরাইয়ের কায়েতপাড়াবাসীকে কার্যত গৃহবন্দী করে ফেলেছেন স্থানীয় এক প্রভাবশালী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঋণাত্মক বিও অ্যাকাউন্টে স্বল্প সুদের ঋণ দিতে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত হয়নি বিনিয়োগ বিতরণ নীতিমালা। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক বিও অ্যাকাউন্টে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রয়োজনীয় তহবিল পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSSC। যদিও বিনিয়োগকারীদের মাঝে ঋণ বিতরণের নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। BSSC বলছে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই বড় ভূমিকা নিতে হবে। আর ঋণাত্মক বিও অ্যাকাউন্টে দীর্ঘমেয়াদী ঋণ না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে উচ্চ সুদে মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করে অনেকেই মূলধন খুইয়েছেন। রয়ে গেছে ঋণের বোঝাও, অর্থাৎ শেয়ারের দর কমে যাওয়ায় ঋণের অর্থের সাথে নিজস্ব মূলধনও হারিয়েছেন অনেক বিনিয়োগকারী। ইকুইটি হয়ে গেছে নেগেটিভ। এ ধরনের বিও অ্যাকাউন্টকে স্বল্প সুদে ঋণ দিয়ে ফের চাঙ্গা করতে চায় BSSC। তাই বড় অঙ্কের একটি তহবিল পেতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করছে সংস্থাটি।
অর্থনীতিবিদরা বলছেন ঋণাত্মক বিও অ্যাকাউন্টে ঋণ বিতরণে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সংশ্লিষ্টদের। তা না হলে নতুন করে বিপদে পড়বেন বিনিয়োগকারীরা। ঋণের উপরে ঋণ দেওয়া তো হয়তো অল্প দিনের জন্য চলতে পারে আর কি, তবে এটা অভ্যাসে যাতে পরিণত না হয় সেদিকটাতে খেয়াল রাখতে লাগবে। বর্তমানে বাজারে তো কিছুটা হলেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, নেগেটিভ ইকুইটি যাদের আছে তাদের তো রিকভার করতে পারা উচিত। এদিকে বাংলাদেশ ব্যাংক তহবিল অনুমোদন করলে তা কিভাবে বা কোন প্রক্রিয়ায় বিতরণ করা হবে তার নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। তবে এ কাজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থার। আমরা চাই যে এটা মূলত প্রাতিষ্ঠানিকভাবে সেই জিনিসটাকে ব্যবহার করা উচিত, কারণ যারা ব্যবহারকারী একক ব্যবহারকারী আছেন, ব্যক্তি ব্যবহারকারী, ঠিক তাদের পক্ষে ম্যানেজ করাটা, এটাকে সঠিকভাবে সার্ভিস করাটা ডিফিকাল্ট হতে পারে। কারণ এটির একটি লঞ্জিভিটির ব্যাপার আছে, কারণ এটা দীর্ঘ সময় 2-1 বছর লেগে যেতে পারে এগুলো রিকভার করতে। প্রতিষ্ঠান না থাকলে এগুলোকে ম্যানেজ করাটা মুশকিল। প্রায় 12,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটি রয়েছে দেশের পুঁজিবাজারে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম অঞ্চলে ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। সরকারিভাবে মাঠ পর্যায়ে ধান কেনা নিয়ে অনিয়মের অভিযোগও রয়েছে, ফলে ক্রমাগত লোকসানে উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ক্ষেত জুড়ে সোনালী ধান চট্টগ্রামের বিভিন্ন গ্রামে ফসল ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কুয়াশা ভেজা সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত চলছে ধান কাটার উৎসব, কিন্তু এরপরও হাসি নেই কৃষকের মুখে। ন্যায্য মূল্য না পেয়ে দিশাহারা তারা। পানি ইনপুটের ট্যাক্স আছে, কারেন্টের বিল আছে, ডেন খরচ আছে, চারিদিকে লোকসান হলো। সবাই বলতেছে দামের রেট কম, আমরা শ্বাস করতে পারবো না। কাম্যর দাম বেশি, ধানের দাম কম, পোষাবে কি করে? কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি আর মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের অসহযোগিতায় লোকসানে পড়েছেন জানান কৃষকরা। কৃষক থেকে ক্ষুদ্র কৃষক থেকে তারা কাঠ কিনে এগুলো সংগ্রহ করে মনে করেন 2 টন 4 টন 5 টন এরকম করে ওরা বিক্রি করতেছে। কৃষকত্বতে খরচপাতি নফসার মানে প্রতি হানি 27,000 টাকা লস। এদিকে সরকারি গুদামে ধান বিক্রি করতে গিয়ে নানা হয়রানির কথা জানালেন কৃষক। তাদের অভিযোগ সবকিছু নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। আমরা যখন এগ্রিকালচার অফিসের কাছে গেছিলাম, আমাদের এই অবস্থা, কি ওষুধ কি স্প্রে করব, এই আমাদেরকে এটা তো বলে শেষ করে দিয়েছে, কিন্তু মাঠে এসে কোনোদিন পর্যবেক্ষণ করে নাই। ন্যায্য মূল্য কোনো কিছু বা দানে বিক্রি করতে পারছে না। কৃষি বিভাগ বলছে চট্টগ্রামে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা 1,82,000 হেক্টর জমি নির্ধারণ করা হলেও চাষ হয়েছে আরও বেশি, ফলনও ভালো। ঘুমাই বিলে 2টা ফসলের পাশাপাশি আমরা চেষ্টা করতেছি সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির মাধ্যমে যাতে আমরা ওখানে 3টা ফসল করতে পারি। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি কৃষকদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় 25টি ঘর ও গাজীপুরের কোনাবাড়িতে কলোনির 25টি কক্ষ আগুনে পুড়ে গেছে। রাত 11টার দিকে ফতুল্লার মুসলিম নগরে নয়াপাড়ার টিন সেটের ঘরগুলোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল ধূপ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাত 10:30টার দিকে গাজীপুরের কুদ্দুসনগর এলাকার বাবুল মিয়ার কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 14,36,000 ছাড়ালো, শনাক্ত 6,13,00,000। শেষ করব অতিথি পাখির খবর দিয়ে। শীতের শুরুতেই অতিথি পাখির বিচরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। করোনার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একটু আগেই আসছে পাখিরা। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সাভার প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী ইসলাম।
অতিথি পাখির কিচিরমিচির, কোলাহল আর কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরো শীত ক্যাম্পাস লেকে বিচরণ করে এসব পাখি। তাদের মধ্যে রয়েছে বড় সারস, পিচার, সরালি, বাইপাচার সহ অসংখ্য নামের পাখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজের সমারোহ। লেকের জলে ফোটা লাল শাপলার সঙ্গে যুক্ত হয়েছে হরেক রং ও বর্ণের পাখি। করোনার কারণে গত মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় গাছগাছালিও পেয়েছে নতুন রূপ। যানবাহনের শব্দ, কোলাহল থাকে, কিন্তু এবার তুলনামূলক সবকিছুই কম। প্লাস হচ্ছে এবার পরিবেশটাও সুন্দর। ক্যাম্পাসটা আমাদের কাছে যেরকম প্রিয়, পাখিগুলো আমাদের কাছে মনে হয় যে ওরাও আমাদের আপন। পাখির যাতে কোনো প্রকার সমস্যা না হয় এর জন্য ক্যাম্পাস খুবই সচ্ছল। এবছর হচ্ছে অতিথি পাখিরা নিজের মতো করে চলার জন্য পরিবেশ পাচ্ছে। এবার 20তম পাখির মেলা হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, কিন্তু করোনার জন্য মেলা আয়োজনের কথা ভাবছেন না সংশ্লিষ্টরা। এই মুহূর্তে মেলা আয়োজনের ব্যাপারে কিছু ভাবছি না, তবে যদি এই শীত থাকতে থাকতে, পাখি থাকতে থাকতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমাদের আয়োজক কমিটি সেটি ভেবে দেখবেন। পাখির নিরাপত্তা ও অবাধ বিচরণের জন্য ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ কিছুটা শিথিল করা হয়েছে। এর মধ্যেও যারা আসছেন পাখি দেখতে, তাদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ঢোকার অনুরোধ জানানো হয়েছে। যে জায়গাগুলোতে পাখি বেশি আসে সেই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তার প্রহরী বাড়িয়েছি আমরা। ফিজিক্যালি তারা থাকে এবং যারা পাখি দেখতে আসে তাদেরকে গাইড করেন অন্তত, যাতে পাখিদের অভয়ারণ্যটা নষ্ট না হয়। 1986 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখিরা আসছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। দর্শক, এখন থেকে 21 সংবাদ প্রচারিত হবে প্রতিদিন সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 2টা, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, 11টা, রাত 1টা। এছাড়া সন্ধ্যা 6টায় দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের আরেকটি উজ্জ্বল নক্ষত্র। না ফেরার দেশে চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস আজ বসছে পদ্মা সেতুর 39তম স্প্যান। দৃশ্যমান হবে প্রায় 6 কিলোমিটার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন, বলছে কর্তৃপক্ষ। রাস্তায় দেয়াল, ধামরাইয়ের কায়েতে পাড়াবাসীর হাঁটা চলা, যান চলাচল বন্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21edatv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।